আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ইয়াসমিনের। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠক, 5টি চুক্তি ও 5টি সমঝোতার স্মারক সই। আমিরের নামে কালশি থেকে ইসিবি চত্বর সড়কের নামকরণ। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, আগামীকাল থেকে আরও বাড়বে তাপমাত্রা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাড়ছে রোগবালাই। দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান ওয়াদুল কাদেরের। বিরোধী নেতা কর্মীদের উপর অত্যাচার করছে ক্ষমতাসীনরা, দাবি রিজভীর। যৌথ অভিযান চলমান থাকা বান্দরবানের 3 উপজেলা নির্বাচন স্থগিত। চতুর্থ ধাপের ভোট গ্রহণ 5 জুন জানিয়েছে নির্বাচন কমিশন। সনদ বাণিজ্যের ঘটনায় সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন কারিগরি বোর্ডের অব্যাহতি পাওয়া চেয়ারম্যান। দায় আকবর আলীকেই নিতে হবে, মন্তব্য ডিবি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কাতার ও বাংলাদেশের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের উপস্থিতিতে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা কাতারের আমির প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সঙ্গে নিয়ে শিমুল হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। প্রায় 30 মিনিট একান্ত বৈঠকে অংশ নেন দুদেশের প্রধান। এরপর গ্লোবাল হলে আনুষ্ঠানিক ফটো সেশন করেন এই দুই নেতা। বেলা 11টার দিকে চামেলি হলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত দুদেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। তারা আলোচনা করেন কাতার ও বাংলাদেশের মধ্যে 10টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের বিষয়ে। এরপর করবি হলে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুদেশের প্রতিনিধি স্বাক্ষর করেন দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। এ সময় শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্র এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। এদিকে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতার আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ সরকার। ভিডিও কনফারেন্সে এ সড়ক এবং মিরপুরের কালশি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্কের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এবার তীব্র দাবদাহ প্রসঙ্গ। দেশের চলমান তাপপ্রবাহ আগামীকাল থেকে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে তীব্র গরমের পাশাপাশি বাড়বে অস্বস্তি। এই তাপদাহ মে মাসের দিকে কমতে পারে বলেও জানানো হয়। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। প্রচণ্ড তাপদাহের পারদ যেন গলছে না। দিন ও রাতের গরম সারা দেশের মানুষকে নাস্তানাবুদ করে তুলেছে। বিশেষ করে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আর এমন পরিস্থিতিতে কি বার্তা দিলেন এই আবহাওয়াবিদ? কবে নাগাদ কমবে এই গরম? 1972 সালে কিন্তু আমাদের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 45 ডিগ্রি ছিল। 45, 44, 43, ইভেন গত বছরও কিন্তু আমরা 43 ডিগ্রি তাপমাত্রা দেখেছি। এটা কিন্তু এখন পর্যন্ত আমরা অতিক্রমে এবছরে আসে না, 42.6 ডিগ্রি পর্যন্ত আসছে। তবে তাপমাত্রা যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশে কিন্তু এর বাইরে না, বাংলাদেশে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আগামী মে মাসে হ্রাস পেতে পারে তাপমাত্রা, হতে পারে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ও, এমন বার্তা দিলেন এই আবহাওয়াবিদ। এই চলমান তাপপ্রবাহ আছে, এর জন্য আমরা কিন্তু গতকালকে একটা হিট
হিট ওয়েভ অ্যালার্ট জারি করছে এবং এই সময়ের যে বৈশিষ্ট্য দিয়ে যখন বৃষ্টিপাত হবে, বৃষ্টি হবে, বজ্রসহ বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে এবং যেখানে ঝড় হবে সেটা কালবৈশাখী ঝড় হবে। অবুসাদ অপু, মাই টিভি, ঢাকা। টানা তাপদাহে সারা দেশের মতো পুড়ছে বরেন্দ্র অঞ্চল রাজশাহী। কয়েকদিন ধরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রির উপরে। বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং করণীয় সম্পর্কে সতর্ক করে মাইকিং করা হচ্ছে। রাজশাহী প্রতিনিধি শাহরি অন্তু রিপোর্ট জানাচ্ছেন SM হামিম। টানা ও তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজশাহী অঞ্চল। গত কয়েকদিন ধরে অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াচ্ছে 41 ডিগ্রির উপরে। অতিরিক্ত গরমে দুপুর গড়াতেই ফাঁকা হয়ে যাচ্ছে পথঘাট। গরম বাতাসে দুর্বিষহ জীবনযাপন করছেন সাধারণ মানুষ। রাস্তার মধ্যে মনে হচ্ছে গরম চলে আসছে, একবারে শরীরে একটু পরে পরে আমাদেরকে পানি খাইতে হচ্ছে। এর অবস্থা নাই, অনেক প্রচুর গরম। রোদে ঘুরলে মাথা ঘুরে উঠে, রাস্তাঘাটে চলাফেরা খুবই অস্থির লাগে, এই জন্য ছাতা নিয়ে বের হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 1000 রোগী গরমজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। বিশেষ করে ডায়রিয়া ও হৃদস্ট্রোকে আক্রান্ত এসব রোগীর মধ্যে শিশু ও বয়স্করা বেশি। এই যে রোগীগুলো ভর্তি হচ্ছে, এদের বড় একটা অংশ আসছে গরমজনিত বিভিন্ন রোগ নিয়ে, অর্থাৎ গরমজনিত ডায়রিয়া, হিট স্ট্রোক অথবা চর্ম বা যৌন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা আমাদের এখানে ভর্তি হচ্ছে। আমাদের পরামর্শ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করবেন। এদিকে রাজশাহী অঞ্চলে আগামী আরো কয়েকদিন এই তাপপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী আরো কয়েকদিন এইরকম তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। টানা তীব্র তাপদাহের কারণে জেলায় গত শনিবার থেকে 7 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমে আপনি শারীরিকভাবে অসুস্থ হতে পারেন। SM হামিম, মাই টিভি। জীবনযাত্রায় ব্যাঘাত ঘটতে পারে। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশ বিরোধী অপশক্তির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিএনপি নির্বাচন, শান্তি ও উন্নয়নের বিরোধিতায় লিপ্ত। সারা দেশে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। খালেদা জিয়া অধীনে ছিল নির্বাচন কমিশন, হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচনের কেন্দ্র দখল, জাল ভোট, ভুয়া ভোট, ভোট ডাকাতি, এইসব ছিল বিএনপি প্র্যাকটিস। শেখ হাসিনা সেই প্র্যাকটিস থেকে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করেছেন। ফরিদপুরে 2 শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের সুষ্ঠু তদন্ত চায় দলটি। এর জন্য বিএনপির পক্ষ থেকেও আলাদা কমিটি করা হয়েছে। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকদের জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতাসীনরা নিজস্ব বাহিনী বানিয়ে বিরোধী নেতা কর্মীদের ওপর অত্যাচার করছে বলেও অভিযোগ করেন রিজভী। আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী তারপরে কাল বৈশাখীর ছড়ে শেখ হাসিনার চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 জুন। এছাড়া চলমান যৌথ অভিযানের কারণে বান্দরবানে 3টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। 4 ধাপের উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। চতুর্থ ধাপে আগামী 5 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশনের সভা শেষে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের মুখপাত্র জাহাঙ্গীর আলম। উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই 12 মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 13 থেকে 15 মে, আপিল নিষ্পত্তি 16 থেকে 18 মে। প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 19 মে, প্রতীক বরাদ্দ 20 মে সোমবার এবং ভোট গ্রহণ, যেটা আগে থেকে আপনারা জানেন যে 5 জুন। আর অপরদিকে
4 ধাপের উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আন্তঃমন্ত্রণালয়ের সভায় বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের জানান বৈঠকের আলোচ্য বিষয়। কথা বলেন চলমান বিরূপ পরিস্থিতির কারণে বান্দরবানের উপজেলা নির্বাচন স্থগিত প্রসঙ্গেও। পার্বত্য জেলা বান্দরবানের 3টি উপজেলাতে, বিশেষ করে থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। তাই আপাতত এই 3টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার আলোচনা ছিল আন্তঃমন্ত্রণালয় সভার মূল আলোচ্য বিষয় বলেও নিশ্চিত করেন নির্বাচন কমিশনের মুখপাত্র জাহাঙ্গীর আলম। যাতে এই নির্বাচনটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরো সুন্দর এবং সার্থকভাবে আয়োজন করা যায়, এই জন্য। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। সনদ বাণিজ্যের ঘটনায় সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন কারিগরি বোর্ডের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান আকবর আলী খান। যদিও মহানগর গোয়েন্দা পুলিশের টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখে স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। তবে মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদ বলেছেন সনদ বাণিজ্যের দায় চেয়ারম্যানকেই নিতে হবে। নুসরাত শারমিনের রিপোর্ট। সার্টিফিকেট, মার্কশিট ও প্রবেশপত্র বিক্রির দায়ে অব্যাহতির পর স্ত্রী সেলিনা পারভিনকে গ্রেফতারের 2 দিন পরই ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আকবর আলী খান ও পরীক্ষা নিয়ন্ত্রক। বেলা 12টার দিকে ডিবি কার্যালয়ে আসেন আকবর আলী খান। টানা 3 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ শেষে সনদ জালিয়াতির বিষয়ে দুঃখ প্রকাশ করে গণমাধ্যমের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর পরিচিত ঘটনা উদ্ধারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। আমি জানি না তাই ভুল করছি কিনা, আমি জানি না। পরে এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের সময় নেওয়ার কথা বলেন। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এটা কি কারো দ্বারা বায়াস হয়ে আপনারা এগুলি করেছেন, নতুবা কেন আপনারা মাসের পর মাস, বছরের পর বছর এভাবে চললো, আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোকবল কম ছিল, তা আপনার লোকবল কম থাকলে একটা লোক এভাবে সার্টিফিকেট সার্টিফিকেট বানাচ্ছে, মানুষ কিনে নিয়ে যাচ্ছে এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গাগুলোতে রয়েছে, সকল কলেজের প্রতিষ্ঠানের লোকজনটা কিনে নিচ্ছে, আপনি জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমি তো দায়ী। তখন সে যেটা বললেন সে দায় এড়াইতে পারেন না। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার পর নাবিকদের ইচ্ছে অনুযায়ী দেশে ফেরার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তবে মালিক পক্ষ জানায় জাহাজে করে দেশে ফিরতে চায় মুক্ত নাবিকরা। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার 9 দিন পর সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া সমুদ্র বন্দরে জেটিতে পৌঁছায় জাহাজ এমভি আবদুল্লাহ। দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিকের তথ্য, ছবিতে SM আরিফের রিপোর্ট। 31 দিন জিম্মি থাকার পর গত 13 এপ্রিল সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্তি পায় বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ। এরপর 23 নাবিক নিয়ে সোমালিয়ার ডেরা থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। 9 দিন পর সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া সমুদ্র বন্দরের জেটিতে পৌঁছায় এমভি আবদুল্লাহ। বাংলাদেশ সময় সোমবার রাতে জাহাজটি বন্দরের জেটিতে ভেড়ানো হয়। আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন সাবজায় পড়ে আসছি। মালিক পক্ষ জানায় নাবিকরা সুস্থ রয়েছেন এবং জাহাজে করেই দেশে ফিরতে চান তারা। নাবিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কন্টিনিউ করে যেতে চায়, অথবা যখন চট্টগ্রামে যাবে। তো সিচুয়েশনালি আই থিংক এভরিথিং ইজ অ্যালাইন্ড, এখন আর কোনো রকম সমস্যা নেই। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর জানান, স্বাস্থ্য পরীক্ষার পর বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষেই নাবিকদের ইচ্ছে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরাও দেখব যে আসলে আমাদের নাবিকদের যারা ওখানে শিপে রয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন, তাদের মনোবল কেমন। তারপরে এই জাহাজটি যেহেতু বাণিজ্যিক জাহাজ, সেটির যে কার্গো রয়েছে তাদের এই কার্গো এখানে আনলোডিং হবে। সে সমস্ত করার পরে তারা যদি নতুন করে ফ্রেশ কার্গো এখান থেকে পান তাহলে সেটি অন্য গন্তব্যে যাবে। আর যদি সেই ধরনের কার্গো না থাকে, যদি চিটাগংয়েরও কোনো কার্গো থাকে, তাহলে আবার সেটি চিটাগংয়ে ব্যাক করবে। গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজ এমভি আবদুল্লাহ। SM আরিফ, মাই টিভি। ভোলার উত্তাল মেঘনা নদী আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তীব্র স্রোত আর লঞ্চ ঘাটে ভেড়ার আঘাতে ইলশা
এলাকায় মেঘনা নদীর তিল সংরক্ষণের একটি পয়েন্টে হঠাৎ করে প্রায় 50 মিটার সিসি ব্লক ধসে গেছে। এতে সেখানে থাকা লঞ্চ ঘাট সহ 5টি ব্যবসা প্রতিষ্ঠান ও মাছ ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার মধ্যরাতের দিকে তিল সংরক্ষণ সিসি ব্লক বাঁধের ইলিশা লঞ্চ ঘাট এলাকায় এ ধসের ঘটনা ঘটে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠক, 5টি চুক্তি ও 5টি সমঝোতার স্মারক সই। আমিরের নামে কাজটি থেকে ইসিবির যত্ন সড়কের নামকরণ। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, আগামীকাল থেকে আরো বাড়বে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, বাড়ছে রোগবালাই। দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান। ওবায়দুল কাদের বিরোধী নেতা কর্মীদের উপর অত্যাচার করছে ক্ষমতাসীনরা, দাবি দিয়েছে। যৌথ অভিযান চলমান থাকায় বান্দরবানের 3 উপজেলা নির্বাচন স্থগিত। 4র্থ ধাপের ভোট গ্রহণ 5 জুন, জানিয়েছে নির্বাচন কমিশন। সনদ বাণিজ্যের ঘটনায় সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন কারিগরি বোর্ডের অব্যাহতি পাওয়া চেয়ারম্যান দায় আকবর আলীকে নিতে হবে মন্তব্য ডিবি। এ ছিল আমাদের এখন তার আয়োজন। মাইটিভি সংবাদকে ভিজিট করেছি /মাইটিভি নিউজ, মাইটিভি ভিজিট করেছি /মাইটিভি বাংলা, ফেসবুক /মাইটিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আহ্বান এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।